যদি 10 মাস আগে যদি এই কন্ডিশনসগুলো তারা মেনে নিত, তাহলে আমাদের প্রায় 2-3 হাজার আপনার কোটি টাকা, যেটা এখন অনেক বেশি খরচ হবে, সেটা সে খরচ থেকে আমরা বাঁচতে পারতাম। আর পৃথিবীর কাছে আজকে বাংলা আমরা দেখেছি, উনি আরও ভালো করে জানেন, যেহেতু উনি আপনার ট্রেড ইউনিয়ন করতেন, আমিও ট্রেড ইউনিয়ন করতাম, যে আমার আগে যে আমরা ডাকাত দল, জেলা ডাকাত দল, থানা ডাকাত দল এরকম হতো, মানে পরিচিত ছিল। এখন আসলে এই পদ্মা সেতুর নিয়ে বর্তমানে যে অবস্থা, কি অবস্থা হচ্ছে, যে পদ্মা সেতু নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা পদ্মা সেতুতে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির ইনকোয়ারি এখন চলবে। তারা আসবে, 2টা গ্রুপ আসবে, একটা গ্রুপ আগের প্রক্রিয়াটাকে দেখবে, আর একটা গ্রুপ একটা প্রসেস করবে, 2টা সমন্বয়ভাবে কাজ করবে। কাজে পদ্মা সেতু এবং এখানে যে দুর্নীতি হয়েছে এই বিষয়ে আবার তাদের অনেকেই বলে থাকেন যে দুর্নীতি হয়েছে, টাকাই নিই নাই, খরচ করি নাই, ওরা টাকা স্যাংশন করে নাই, দুর্নীতি হলো কোথার থেকে? দুর্নীতি কি আপনার শুধু টাকা নিলেই হয়? দুর্নীতির আপোষনামা, কে কত পার্সেন্টেজ পাবে একটা কাগজে লিখে 2 দিকে 2টা সাইন করলে সেটাও পার্ট অফ দুর্নীতি এবং এগ্রিমেন্ট। আর এর আগে আপনার বিশ্বাসযোগ্যতা থাকলে টাকা অ্যাডভান্স দিয়ে দেওয়া, সেটাও আপনার টাকা লাভালিনের কনসালটেন্সির টাকা, এটা আগেও দেওয়া যেতে পারে। তো কাজে এগুলো এখন আর কয়েকদিন পরে আরও বেশি স্পষ্ট হবে, এগুলো আমার দরকার হবে না বলা। তা আমি যে কথা শেষে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার এই যে কোর্টের ব্যাপারে উনি বলেছেন, আসলে উনি ভালো মন নিয়ে বলেছেন যে কোর্টে আমরা আগে যেতাম, যেভাবেই হোক, আইবের পিরিয়ডে হোক, যেখানে হোক, কোর্টে ঢুকে যেতাম, সেখানে আমরা ফ্রি নিরাপদ আশ্রয় ছিল। এখন কি সেই কোর্ট নিরাপদ আশ্রয় তারা রেখেছেন? কোর্টের ভেতরে আপনার চারিদিকে ঘেরাও করে সেখানে লয়ার অ্যারেস্ট করতে চেয়েছে, এবং আপনি জানেন একটা লয়ার তার হার্ট ফেল করে পরে তাকে সেই হসপিটালে মারা গেছেন, একজন আমাদের লয়ার লিডার। এই পরিস্থিতিও হয়েছে কোর্ট, এবং কোর্টের আজকে যে পরিস্থিতি, কোর্টের সাথে সংসদ, উনি মাননীয় সংসদ, এবং এই কোর্টের সাথে সংসদের যে মানে যে 2 in 1 যেখানে হওয়ার কথা, সেখানে আজকে এই মুখোমুখি আমরা তো আমাদের বক্তব্য কোর্ট সম্পর্কে বলেছি যে কোর্টের আজকে যে মানে কোর্ট স্বাধীনভাবে চলতে পারছে বলে আমরা মনে করছি না, জনগণ মনে করছে না। তো যদি দুর্নীতি দমন কমিশনও যদি অনুগত হয়, আর যদি কোর্টও অনুগত হয়, তাহলে আসলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গা কোথায়? কথার পিঠে কথা চলতেই থাকবে। আমি অন্য আরও 2টো প্রসঙ্গ আপনার কাছে তুলে দিচ্ছি। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সেই সময় আপনারা সোচ্চার ছিলেন এবং এখনও উদাহরণ হিসেবে অনেক কিছু টেনে আনেন, কিন্তু আপনাদের সময় কি আপনি মনে করেন যে সকলের জানমালের নিরাপত্তাটা নিশ্চিত করা গেছে? আরেকটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক চেহারা দেবার চেষ্টা আওয়ামী লীগের দিক থেকে সবসময় আছে বিএনপির প্রতি, এবং নিজেরা অসাম্প্রদায়িক সে কথা বলেন, কিন্তু আপনাদের সময় যে সাম্প্রদায়িকতার এক ধরনের রূপ আমরা দেখলাম কক্সবাজারে, সেটির দায়িত্ব কে নেবে? আপনাকে ধন্যবাদ। আমি একটু 2টা কথা বলে নোমান ভাইয়ের, সেটা হলো যে দুর্নীতি সম্পর্কে আসলে আমি আগেও বলেছি, বারবার বলছি, দুর্নীতি দমন, তিনিও বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আগের চেয়ে অনেকটা তার নিজস্ব স্বাধীন সত্তা আজকে এসেছে। ওনাদের সময় দুর্নীতিতে কিন্তু কখনোই কাউকে কোনো মন্ত্রী বা ওনাদের দলের কাউকে এইভাবে দুর্নীতি দমন কমিশন ডেকে অন্তত জিজ্ঞাসাবাদ করার সুযোগও পায়নি। আমি একটা ঘটনা শুধু বলতে চাই, আমার মন্ত্রণালয়ে, আপনার নিশ্চয়ই মনে আছে, ভদ্রলোক মারা গেছে, যদিও আমার আলোচনা করা অনুচিত, আমি তারপরে মানে এটা আমি দুঃখ প্রকাশ করে কথাটা একটু উল্লেখ করতে হয়। সেটা হলো যে যখন মরহুম কর্নেল আকবর সাহেব নৌ পরিবহন মন্ত্রণালয়ে ছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে, ডেনমার্কের অ্যাম্বাসেডার তাদের ফান্ড নিয়ে এখান থেকে চলে গেল দুর্নীতির কথা বলে, পার্সেন্টেজ না কি একটা ভাগাভাগি নিয়ে তাদের, সেটা একেবারে ডেনমার্কের অ্যাম্বাসেডার কিন্তু প্রকাশ্যে স্টেটমেন্ট করে তাদের ফান্ড নিয়ে গেল। এবং এই ডেনমার্কের কয়েকটা জাহাজ আমাদের এখানে আছে, অর্থাৎ ফেরি, এই ফেরিগুলো
ওই ডেনমার্ক চলে যাওয়ার পরে তিনি ফেরিগুলোর যে পাবলিক স্টেটমেন্ট তো করে নাই ডেনমার্ক আপনি অ্যাম্বাসেডর পাবলিক স্টেটমেন্ট করছেন পাবলিক স্টেটমেন্ট করছে পাবলিক এবং স্টেটমেন্ট হয় সেখানে আপনাকে বলি যে সেখানে যে পার্টস আসতো এই জাহাজের, সে পার্টসগুলো পর্যন্ত ডেনমার্ক থেকে আনা বন্ধ করে দিল। আমি যখন মন্ত্রী হলাম তখন দেখি যে প্রতি 2 মাস 3 মাস পর পরই একটা ফেরি বসে যায়। কি হলো আমি জিজ্ঞেস করলাম ওই আমাদের যারা এই যারা মাস্টার, তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বললো যে স্যার ডেনমার্কের জাহাজে, ডেনমার্কের যদি অন্তত মিনিমাম 3টা পার্ট যেটা পানির নিচে থাকে, শ্যাপ অন্যান্য যেগুলো, সেগুলো যদি ডেনমার্কের না দেন আসলে এটা বাংলাদেশের এই পার্টস দিয়ে এটা চলবে না। ডেনমার্কেরটা দিলে কম করে হলো 2-3 বছর চালাতে পারবেন, আর যদি বাংলাদেশে দেন 6 মাসের বেশি চলবে না। আমি পরবর্তীতে কিন্তু সেই ডেনমার্কের পার্টস আনে এখন ফেরি চালাচ্ছি, যে কারণে কিন্তু ফেরি এখন খুব মানে কমই ডকে যাচ্ছে। আমি শুধু এটা একটু স্মরণ করাই দিলাম তাকে যে এই ঘটনাটা ঘটেছিল। আরেকটা হলো যে আমরা সেপারেশন অফ জুডিশিয়ারি করার পরে, এটা কেয়ারটেকার সরকারই করেছে, সেপারেশন অফ জুডিশিয়ারি পরে সেই জুডিশিয়ারি তাদের নিজস্ব ক্ষমতা কিভাবে প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপার। যদিও আমার এই ব্যাপারে কোনো কথা বলা অনুচিত, তবুও আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে যে সরকারের সঙ্গে জুডিশিয়ারির কিছু অহেতুক কিছু গোলযোগ সৃষ্টি হচ্ছে। যেমন আপনার সড়ক ভবন নিয়ে, এইটা ওইভাবে না হলেও পারত, একটা টাইম দিয়েও কিন্তু সড়ক ভবনকে দখল করা যেত, কিন্তু সেটা না করে হঠাৎ করে করার কারণে সড়ক ভবনের যে সমস্যাটা হয়েছে যোগাযোগ ব্যবস্থায়, সেটা সড়ক ভবনের বিভিন্ন ফাইলও এখন খুঁজে পাওয়া কঠিন, কারণ এগুলো এত দ্রুত সরাইতে গিয়ে যে মিসলোকেশনটা হয়েছে এখন কিন্তু সেগুলো লোকেট করা কঠিন হয়ে গেছে। তো যাই হোক, আপনি যে কথাটা বলছেন আইন শৃঙ্খলার ব্যাপারে, আমি মনে করি অবশ্যই আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আইন শৃঙ্খলা সারা দুনিয়াতেই কিন্তু আইন শৃঙ্খলার কম বেশি মানে সমস্যা আছে। 4 জোট সরকারের সময় আইন শৃঙ্খলার যে অবস্থানটা ছিল, যদি সেই মাত্রায় ধরেন, তার চেয়ে আমাদের এই সময়ে আমাদের অবস্থান আরও অনেক ভালো। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ, আমরা বাঙালি জাতি হিসাবে এই বাংলাদেশে বসবাস করব, এটা সংবিধানের কথা, বঙ্গবন্ধুর বক্তব্য এবং আমাদের বাঙালি জাতির এইটা একটা প্রত্যাশা। সাম্প্রদায়িক এই যে সম্প্রীতি আজকে যেটা বিনষ্ট হলো, রামুর ঘরটাকে যদি ধরেন আপনি, রামুর ঘরটায় কি বেরিয়ে আসছে? বেরিয়ে আসছে যে সেখানে জামাত এবং বিএনপি তারা সরাসরি জড়িত, কোন বাসায় বসে এই ষড়যন্ত্র হয়েছে তাও কিন্তু আজকে উদ্ঘাটিত। সুতরাং এই কথা নিশ্চিত বলা চলে যে আজকে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার প্রশ্নে আজকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট শুধু নয়, নানাভাবে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার একটা পরিকল্পনা চলছে। আপনি একটা জিনিস দেখবেন যে 4 জোট, আপনি আগে বলেছিলেন যে আপনি কি বিএনপিকে আদর্শিক দল মনে করেন, আমি বলেছি না। হ্যাঁ, ওনাদের একটা আদর্শ আছে, সেটা কি? স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সমন্বিত করে তাদেরকে দিয়ে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার আদর্শ নিয়ে তারা আজকে রাজনীতি করছেন। তার উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আপনি দেখবেন যে শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি যদি আজকে অন্য আদর্শের কথা বাদ দিয়েও যদি এইটাকে বলি যে আমার মূল আদর্শই হলো এই মুহূর্তে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রশ্ন, সেই দিক থেকে কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করে আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আজকে সকলে ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে আজকে বিরোধী শক্তি, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা একত্রিত। 4 জোট যখন গঠন হলো তখন জামাত ইসলাম তাদের মধ্যে প্রধান রাজনৈতিক, বিএনপির পরে কিন্তু তাদের প্রাধান্য, এবং তাদের প্রাধান্য ছিল কিন্তু এই সরকারের সময় এবং পরবর্তীতে এবং এখনও। তারা 18 দল করতে গিয়ে কাদেরকে আনলো মুসলিম লীগ, সেও কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আনলো শফিউল আলম প্রধান, যে বাংলাদেশের স্বাধীনতার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 জন ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করলো এবং প্রধান আসামি ছিল। উনি কে ছিলেন তখন? ওই তো সেটাই বলছি যে আপনারা তাকে নিয়ে রাজনীতি করছেন। না, উনি কে ছিলেন যখন 7 জন মারছে? ছাত্রলীগের সভাপতি। এবং আমি তো আসছি যে জায়গাটায়, সে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করার পরে আপনারা তাকে বেশ লুফে নিলেন। আপনারা যত, ওই জন্যই বললাম যে সব দলছুট নেতাদেরকে নিয়ে
এমন একটা রাজনৈতিক দল আপনারা করলেন যেই দলের মধ্যে কোনো আদর্শের বাড়াই নেই, আছে এইটি, সেটি হলো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিসমূহকে নিয়ে আপনারা এখন এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করবেন এই আদর্শ নিয়ে। সুতরাং আমি যেটা পরিষ্কার বলতে চাই, আমাদের দেশের যে আজকের আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাদের সময় আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার ধর্মীয় যে ইয়েগুলো আপনার উপাসনালয়, সেখানে বোমাবাজি, আমাদের গোপাল কৃষ্ণ মহরীকে হত্যা, আপনার বৌদ্ধ ভিক্ষুক রাঙামাটিতে কি নাম ভদ্রলোকের, তাকে হত্যা, সকল ধর্মের লোক এবং গির্জায় বোমাবাজি, সকল ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা যখন ক্ষমতায় সেই সময় ছিল। আজকে কিন্তু সেই অবস্থাটা নেই, সেই বোমাবাজিও নেই, সেই আপনার এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব খারাপ অবস্থা সৃষ্টি হতে পারে। সেই দিক থেকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে এখন আইন শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। তবে আমরা 100% আমরা অ্যাচিভ করতে পেরেছি তা নয়, আমরা যতটুকু করতে পেরেছি আরও এটা হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আল নোমান, আসলে আপনি যে বিষয় ধরে দিয়েছেন সেটা অনেক পেছনে। এখন কক্সবাজারের ব্যাপারে একটু বলি, এটা যেহেতু কারেন্ট ব্যাপার। সেটা হচ্ছে আমি প্রধানমন্ত্রীকে কাছে তা আমার একটা প্রশ্ন, আমি ওনার মতো একদম সমালোচনা করে করে কথা বলবো না, কিছু পয়েন্টস বলতে চাই। সেটা হচ্ছে যে কক্সবাজারের ঘটনা, অর্থাৎ 29-30-এর যে বিভিন্ন বৌদ্ধবিহারে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা আমাদের জন্য জাতীয়ভাবে এটা একটা লজ্জাজনক এবং এটা ঘৃণ্য কাজ। এবং এই ধরনের ঘটনা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি দেখি নাই। এত গান পাউডার দিয়ে, পেট্রোল দিয়ে সেখানে মন্দিরগুলোকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সেই বিষয়ে পরবর্তী দিন প্রথম আলো, তারপর অন্যান্য জাতীয় পত্রিকা, কক্সবাজারের পত্রিকাগুলোতে ফটোসহ আপনার কিছু ছবি ছাপিয়েছে এবং কিছু ঘটনা বর্ণনা দিয়েছে। সে ঘটনার বর্ণনায় সেখানে বিকাল পর থেকেই একটা মিটিং করার একটা প্রস্তুতি এবং একটা মিটিং হলো। সেই মিটিংয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মৎস্য লীগের নেতৃবৃন্দ, তারপর ছাত্রলীগের জেলা নেতৃবৃন্দ, তারা সমাবেশ করলেন এবং সমাবেশ শেষে মিছিল করলেন এবং মিছিল করে তারা সেখানে তাদের এগুলোর ফলশ্রুতিতে দেখা গেল যে A to Z আপনার যত মন্দির, সীমা মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দির পুড়ে ছারখার হয়ে গেল। এখানে আপনার 9:30টার পরে যে সমাবেশ হলো, আমাদের পক্ষ থেকে একটা ইনকোয়ারি কমিটি আমরা করেছিলাম মওদুদ আহমদ সাহেবের নেতৃত্বে। সেই ইনকোয়ারি কমিটি আমরা প্রতিটি মন্দিরে গিয়েছি এবং প্রত্যেকটা মন্দিরের যে অধ্যক্ষ, সভাপতি, সাধারণ সম্পাদক, ভিক্ষু, তাদের আমরা কথা শুনেছি, তাদের স্টেটমেন্ট নিয়েছি এবং তাদের স্টেটমেন্ট আমরা রেকর্ড করেছি। সে রেকর্ড আমরা লিখিত রেকর্ড শুধু না, তাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনার অডিও রেকর্ডে আনা হয়েছে। তো সর্বত্র আপনার একটা বিষয়ে সবাই বলেছেন, সেটা হচ্ছে এই যে ঘটনা প্রথম থেকে রাত 4টা পর্যন্ত হলো প্রথম দিন, এই সময়ে তারা প্রশাসনকে বিভিন্নভাবে জানানোর চেষ্টা করেছে। জানানোর পরে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা, কোনো সাহায্য তারা পায় নাই এবং নির্বিবাদে সবাই আপনার জ্বালিয়ে পুড়িয়ে, এটা বাড়িঘরও কিছু জ্বালিয়েছে এবং প্রত্যেকটা মন্দির, বৌদ্ধবিহার তারা জ্বালিয়ে দিয়েছে। এগুলো পরের দিন পত্রপত্রিকায় এসছে এবং সেখানে যে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সেখানে আওয়ামী লীগের ভুট্টু, সাদ্দাম হোসেন এবং শেষ পর্যন্ত রাত্রে একটা সভা, যে সভায় ইউএনও আপনার আমাদের
লুৎফর রহমান কাজল স্থানীয় এমপি তাকে টেলিফোন করে আনিয়েছে যে আমরা আছি, আসেন। তিনি সেটা শোনার পরে রাত 12টা থেকে 12টা 15-এর মধ্যেই তিনি সেখানে গেছেন এবং সেখানে গিয়ে উপজেলা যে চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা, তার নামও কাজল, তিনি সোহেল সরওয়ার কাজল বোধহয় ওনার নাম, আওয়ামী লীগ নেতা। ওনারা দুই ভাইয়ের নেতা এবং তারা একসাথে সেখানে ছিলেন, বক্তৃতা দিয়েছে এবং বক্তৃতার একটা পর্যায়ে এই স্থানীয় সংসদ সদস্য কাজলকে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, জুতা মেরেছে। অর্থাৎ তাদের যে ইমোশান, তাদের আবেগ, এগুলো নিয়ে তারা সন্ত্রাস, সেগুলো এই যে অডিয়েন্স এবং এর পরবর্তীগুলো, এগুলো হলো রাত 12টা 15 থেকে শুরু 2টা পর্যন্ত। তারপর মানে আমরা দেখছি সর্বত্র একটা ভীষণ আগুন জ্বালাজ্বলি এবং চারদিকে লালে লাল হয়ে গেছে। এই অবস্থায় সবাই একমত, প্রধানমন্ত্রীর যে সভাটাকে হয়েছে সেই সভায় যিনি বক্তৃতা করেছেন তিনি বলেছেন টাকাটা আপনার আর্মিকে দেবেন আমাদের রিফর্মসের জন্য, আমাদের এগুলো আবার তোলার জন্য। আপনার ইউএনও টিএনও অথবা ডিসি বা এসপি কাউকেও এগুলো দেবেন না, এগুলো তারা যথাযথভাবে ব্যয় করবে না এবং তাদের উপরের কোনো বিশ্বাস নেই। কারণ আগের আমাদেরকেও তারা বলেছে যে এরা আমাদের কোনোভাবে দেখে নাই। আর কাজল সম্পর্ক একটা যেহেতু প্রাসঙ্গিক বিষয়, প্রধানমন্ত্রী বলেছেন, কাজলকে উনি সত্য দোয়া করলেন এবং বলেছেন যে ও আমাদের আপদে বিপদে সবসময় থাকে। 2 লক্ষ টাকা কিছুদিন আগেও আমাদের এই মন্দিরের জন্য সে দিয়ে গেছে। উপজেলা চেয়ারম্যানের স্টেটমেন্ট, যিনি উপজেলা আওয়ামী লীগ নেতা, উনি এই স্থানীয় সংসদ সদস্য আর উনি উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ সভাপতি, তিনি আমাদের কাছে আমাদের সামনে বলেছেন যে আমরা কাজল সহ আমরা চেষ্টা করেছি, মানে আমরা পারি নাই। এটা ওনার বক্তব্য। তো সেই জায়গায় প্রধানমন্ত্রী গেলেন, যেখানে প্রধানমন্ত্রীর অর্গান এগুলি মানে প্রশাসন, সেই প্রশাসন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিসগুলো করল না, যারা তাদের কোন কথায় তাদের কোন ব্রিফিংয়ে উনি বুঝতে পারলেন যে লুৎফর রহমান কাজল আপনার সেখানে এই ঘটনার জন্য দায়ী। এই যে প্রধানমন্ত্রী গেছেন, প্রধানমন্ত্রী তো এসছেন, দেরি হয়নি। কাজে ওরা যারা তাকে তার অ্যাডমিনিস্ট্রেশনের যে ইজ্জত রক্ষা করা এবং জানমালের রক্ষার দায়িত্ব সরকারের, সেটা যারা করতে পারল না, তাদের কি কোনো রিপোর্টে তিনি আপনার এই লুৎফর রহমান কাজলকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করলেন না রাজনৈতিক? তা আমার মনে হয় যে তিনি আসলেই রাজনৈতিকভাবেই তিনি ওই যে অন্ধভাবে তারা যেটা দেখেন, আমি ওনার এই বক্তব্য, যেমন উনি 4 দলীয় জোটের বিএনপি এবং জামাত চক্র, স্বাধীনতা বিরোধী, এই যে বক্তব্য আমাদের ভাই বললেন, এগুলো এখন গা শোয়া হয়ে গেছে। এগুলো নিয়ে জনগণ তো চিন্তা করে না, আমরাও চিন্তা করি না। কারণ আমরা মনে করি এই দেশের স্বাধীনতা সংগ্রামে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। ওনারা যদি বলেন যে উনি স্বাধীনতা বক্তব্য পাঠ করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা ভূমিকা তিনি পালন করেছেন। আমাদের যে ঘোষণাপত্র আছে, সেই ঘোষণাপত্রের প্রথম লাইনেই শুরু হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আমাদের সোনালী ফসল, এবং এই সোনালী ফসল রক্ষা করতে হলে আমাদেরকে আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং এর বাস্তব রূপ দিতে হবে জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের ন্যূনতম সুযোগ সৃষ্টির জন্য। এবং কিভাবে করবে সে ঘোষণায় আমাদের রয়েছে। কাজেই আমাদের মধ্যে আজকে মুক্তি যোদ্ধার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং আমি অহংকার বোধ করি। কারণ যখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় নাই, তখন আমার বিরুদ্ধে সামারি মার্শাল কোর্ট 14 বছরের কারাদণ্ড দিয়েছে, 10 বেদ দিয়েছে, এবং অপরাধ কি বলে যে এ হচ্ছে ওই পাকিস্তান ভাঙতে চায়। এবং আমার মতো অজস্র মানুষ আছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন করছে।
তো এই ক্ষেত্রে এই যে আর সাম্প্রদায়িকতা, আমি নিজে মনে করি সাম্প্রদায়িকতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জাতীয় ন্যাশনালিস্ট একটা পার্টি, এই পার্টির সাথে অনেকের জোট থাকতে পারে। ওনারা আপনার সেই জামাতে ইসলামীর মতিউর রহমান নিজামী সাহেবের সাথে বসছেন আমাদের বিরুদ্ধে, একই বৈঠকে কনফারেন্স করেছেন এবং সেটা পার্লামেন্টের ভেতরেই করেছেন। তারা যেমন এদের সাথে সখ্যতা নিয়ে কাজ করেছেন, আমরা কৌশলগতভাবে এটা জোট, এটা কোনো দলের আদর্শের বিষয় না, এটা নির্বাচনী জোট, আন্দোলনের জোট, এবং সেই নির্বাচনী জোট আন্দোলনের জোট হতেই পারে। এবং সেই জন্য আমরা সাম্প্রদায়িক হয়ে যাব, আমরা সেখানে স্বাধীনতা বিরোধী হয়ে যাব সেটা না। আমরা ইনশাআল্লাহ স্বাধীনতার সপক্ষের, অসাম্প্রদায়িক, এবং এই রামুর ঘটনাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে যদি সুষ্ঠুভাবে বিচার হয় তাহলে তো দেখা যাবে। কারণ ওনারা তো বক্তৃতার মতো করে বলতেছেন যে রামুতে লুৎফর রহমান কাজল সম্পৃক্ত, কিন্তু আপনারা সাংবাদিকরা কি বলছেন? আপনারা